সময় আর স্থান, স্পেস অ্যান্ড টাইম। বাস কখন আসবে, কোথায় আসবে, মাই গুডনেস! হঠাৎ চিৎকারে চমকে উঠল বিনায়ক। চৌবে সাহেব বিনায়কের কবজিটা খামচে ধরে বললেন, বিনায়ক, আমি কি স্টুপিড! আই অ্যাম নয়, এটা 1 AM। কালাম ভাই সময় জানিয়েছেন রাত 1টা। পুরো লেখাটার মধ্যে আরো দুবার আই অক্ষরটা আছে। তার থেকে আই এর আইটা একটু অন্যরকম। এর উপরে নিচে কোনো হরাইজন্টাল লাইন নেই, একেবারে চাছা পোছা একটা সরল রেখা। আই নয়, 1 AM। বাস থেকে নেমে একবার রিস্টওয়াচটা চোখের কাছে তুলে ধরলেন উমাশঙ্কর চৌবে। মাত্র 8:30 বাজে, অথচ মনে হচ্ছে যেন কত গভীর রাত। তাকিয়ে দেখলেন ওর সঙ্গে শেষ অবধি যে 5-6 জন প্যাসেঞ্জার জয়গায় নেমেছিল, তারা হনহন করে পা চালিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, অবিকল ভূতের মতন। সার দিয়ে দাঁড়িয়ে থাকা আরো অনেকগুলো বাসের মধ্যে একটা ফাঁকা জায়গা খুঁজে নিয়ে কুচবিহার জয়গা রুটের বাস বাবা মহাকাল রাত্রিরের মতন গ্যারেজ হয়ে গেল। তারপর অত বড় টার্মিনাসটায় জ্যান্ত প্রাণী বলতে রয়ে গেল শুধু কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকা 2টি নেড়ি কুকুর, আর আপাদমস্তক সোয়েটারে মাংকি ক্যাপে ঢাকা একজন রোগা নাইট গার্ড। এমন নিশুতি রাতে তিনি কাকে গার্ড দেবেন, কার কাছ থেকে গার্ড দেবেন এবং কিসের ভরসাতেই বা গার্ড দেবেন, সেসব কথা ভাবতে ভাবতেই চৌবে সাহেব উত্তর দিকে হাঁটা লাগালেন। ওদিকেই জয়গা থানা। মাসটা যেহেতু ডিসেম্বর আর জায়গাটা পাহাড়তলি, তাই এই শহরের হাওয়ায় এখন আশবটির ধার। উইন্ডচিটারের কলারটাকে থুতনি অবধি তুলে দিয়েও উমাশঙ্কর চৌবে দেখলেন স্বস্তি পাচ্ছেন না। হাত দুটোকে জিন্সের পকেটে ঢুকিয়ে তবে একটু শান্তি। দুদিকের বন্ধ দোকানঘরগুলোর টিনের চালা থেকে ফুটপাতের উপর টপটপ করে হিমের ফোঁটা ঝরে পড়ছে। ঘন কুয়াশায় দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। তবে তাতে অসুবিধে নেই, কারণ রাস্তায় লোকজন নেই বললেই হয়। চোখ বন্ধ করে হেঁটে গেলেও কারুর সঙ্গে ধাক্কা লাগবে না। আর এসব রাস্তা তো চৌবে সাহেবের হাতের তালুর মতন চেনা। চাকরি জীবনের শেষ দিকে, মানে 7-8 বছর আগেও তাকে প্রায়ই আসতে হতো এখানে। তখন তিনি ছিলেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি। অনেক সময় কোনো কেস নিয়ে একটানা 3-4 দিনও জয়গায় কাটিয়ে গিয়েছেন। এখানে ভারত আর ভুটান গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে পাহাড়ের পায়ের কাছে ভারতীয় শহর জয়গা, আর জয়গা পেরিয়ে পাহাড়ে উঠতে শুরু করলেই ভুটান। কোথায় যে জয়গার শেষ আর ভুটানি শহর ফুনসোলিংয়ের শুরু বোঝা মুশকিল। এই জন্যেই জয়গা অপরাধীদের স্বর্গরাজ্য। এদিকে কোনো দুষ্কর্ম করে বর্ডারটা টপকে ওদিকে চলে যেতে পারলেই পুলিশের ধরাছোঁয়ার বাইরে। বর্ডারে খুব একটা কড়াকড়িও নেই। তার একটা বড় কারণ, ভুটানের সাপ্লাই লাইন হলো জয়গা। ঘটিবাটি চাল ডাল থেকে ফ্রিজ, টিভি সবই জয়গা থেকেই ওখানে যায়। জয়গার বাজারে ভুটানি টাকার দিব্যি লেনদেন চলে, যদিও ব্যাপারটা বেআইনি। যতদিন চাকরিতে ছিলেন ততদিন উমাশঙ্কর চৌবে জয়গার আন্ডারওয়ার্ল্ডের অনেক খবর রাখতেন, কিন্তু রিটায়ারমেন্টের পর গত 3 বছরে তিনি সেই সব কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছেন। তবু বিনায়ক তাকে ডেকেছে এবং সেই ডাকে সাড়া দিয়েই তিনি আবার এত বছর পরে জয়গায় এসেছেন। ইন্সপেক্টর বিনায়ক বসু এখন জয়গা থানার ওসি, বছর 35-এর ইয়ং অফিসার।
পরিশ্রমী এবং সৎ। বছর দুয়েক আগে ও যখন আলিপুরদুয়ার থানার ওসি ছিল, তখন 12 একটা খুনের ঘটনায় উমাশঙ্কর ওকে হেল্প করেছিলেন। সেই প্রথম আলাপ বিনায়কের সঙ্গে। তারপর থেকে কাজে অকাজে বিনায়ক প্রায়ই উমাশঙ্করের কোচবিহারের বাড়িতে চলে আসে। বলে, আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বললে কি বলবো স্যার, মাথাটা বেশ পরিষ্কার লাগে। এই যে আপনি বলেন ডিটেকশন করতে গেলে নিজে ক্রিমিনাল হয়ে যেতে হয়, ক্রিমিনালের চোখ দিয়েই সবকিছু দেখতে হয়, এইভাবে তো আমাদের ট্রেনিং ক্লাসে কেউ শেখায় না। বিনায়ক ফোনটা করেছিল সন্ধে 6টায়। বোঝাই যাচ্ছিল খুব টেনশনে আছে, গুছিয়ে কথা বলতে পারছিল না। চৌবে সাহেব যেটুকু বুঝতে পেরেছিলেন তা হল এমন একজন কেউ মার্ডার হয়েছে যে ছিল খুব ইম্পর্টেন্ট পারসন। দু একটা কথা বলার পরেই বিনায়ক অধৈর্য স্বরে বলেছিল, হ্যাঁ, ফোনে সব কথা বলতে পারবো না স্যার, আপনি প্লিজ একবার জয়গা চলে আসুন, আমি গাড়ি পাঠাচ্ছি। উমাশঙ্কর চৌবে বিনায়কের মনের অবস্থা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই হাজির হয়ে গিয়েছিলেন। শুধু বলেছিলেন, গাড়িটা ফিরিয়ে নাও, মিছিমিছি সরকারি গাড়ির তেল পোড়ানোর মানে হয় না। এখন 10 মিনিট অন্তর কুচবিহার থেকে জয়গার বাস ছাড়ছে, আমি বাস ধরে নিচ্ছি। তোমার জিপ এখানে আসার আগে আমি জয়গা পৌঁছে যাব। বিনায়ক আর তর্ক করেনি। উমাশঙ্কর চৌবে যে একজন ম্যান অব প্রিন্সিপল, সেটা এতদিনে তার সঙ্গে মিশে বিনায়ক ভালোই বুঝে গেছে। জয়গা পৌঁছানোর পর অবশ্য চৌবে সাহেব বেশিক্ষণ হাঁটবার সুযোগ পেলেন না। একটু বাদেই কুয়াশার মধ্যে দুটো হেডলাইটের আলো ফুটে উঠল। থানার জিপটা এসে তার সামনে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে হাবুল বসেছিল, পুরনো ড্রাইভার, একসময় চৌবে সাহেবের গাড়ি চালিয়েছে। গাড়িতে উঠে উমাশঙ্কর চৌবে প্রশ্ন করলেন, বোস সাহেব কোথায় হাবুল? বড় সাহেব তো স্পট থেকে নড়েননি, সেই বিকেল 5টা থেকে একটানা ওখানেই দাঁড়িয়ে আছেন। হাবুলকে আর কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না ভেবে চৌবে সাহেব চুপ করে গেলেন। প্রায় গড়াতে গড়াতেই হাবুল জিপ নিয়ে চলল থানার দিকে। এত ঘন কুয়াশায় এর চেয়ে বেশি স্পিডে যাওয়া সম্ভব নয়। থানার বাড়িটার সামনে জিপটা পৌঁছানোর পর চৌবে সাহেব হাত বাড়িয়ে দরজার লক খুলতে যাচ্ছিলেন। হাবুল বলল, দাঁড়ান স্যার, আর 1 মিনিট। চৌবে সাহেব অবাক হয়ে দেখলেন থানার গেট ছাড়িয়ে জিপটা আরও 20 গজ মতো গিয়ে দাঁড়ালো। সেখানে রাস্তার ধারে একটা পান সিগারেটের গুমটি দোকান ছাড়া আর কিছু ছিল না। জিপটাকে দেখতে পেয়ে বিনায়ক এগিয়ে এলো। চৌবে সাহেবকে নমস্কার করে বলল, নমস্কার, আসুন স্যার, আসুন। গাড়ি থেকে নামার পর এই প্রথম চৌবে সাহেব বেশ কিছু লোককে একসঙ্গে দেখতে পেলেন। এত শীতের মধ্যেও তারা গুমটিটাকে ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল। চেহারা দেখে বোঝা যায় ওরা স্থানীয় লোক। চৌবে সাহেবকে নিয়ে বিনায়ককে এগিয়ে আসতে দেখে লোকগুলো সসম্ভ্রমে দুপাশে সরে গেল। যে রাস্তাটা তৈরি হলো সেটা ধরে চৌবে সাহেব পানের দোকানটার দিকে এগিয়ে গেলেন। দোকানের সামনেটা কর্ডন করা ছিল। সোলার ব্যাটারি দিয়ে জ্বালানো দুটো জোরালো ল্যাম্পের আলোয় জায়গাটা বেশ আলো হয়েছিল। কর্ডনের ভেতরে 3 জন বন্দুকধারী কনস্টেবল ছাড়াও সিভিল ড্রেসের 4 জন ভদ্রলোক ঘোরাফেরা করছিলেন। বোঝাই যাচ্ছিল ওরা পুলিশের ফটোগ্রাফার এবং ফরেন্সিক এক্সপার্ট। বিনায়ক ইশারায় চৌবে সাহেবকে কর্ডন পেরিয়ে এগিয়ে যেতে বলল। চৌবে সাহেব তাই করলেন। প্রথমে তার নজর দোকানটার উপরেই পড়ল। এরকম দোকান আজকাল সব জায়গাতেই দেখা যায়। রিকশার চাকার মতন 4টে চাকার উপরে একটা কাঠের বাক্স বসালে জিনিসটার চেহারা যেমন দাঁড়ায়, দোকানটা ঠিক সেরকমই। এই চাকা লাগানো দোকানগুলোর সুবিধে হচ্ছে, এক জায়গায় ব্যবসাপাতি না জমলে দোকানটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে
অন্য কোনো রাস্তার ধারে লাগিয়ে দেওয়া যায়। তাছাড়া রাস্তার ধারে জায়গা তো কারুর কেনা জায়গা নয়, কাজেই পুলিশ বা মিউনিসিপ্যালিটি থেকে তাড়া দিলে অন্য কোথাও দোকান সরিয়ে নিয়ে যাওয়ারও সুবিধে। গুমটিটার সাইজ একটা আলমারির চেয়ে বড় হবে না। এইসব দোকানের একটা টিপিক্যাল চেহারা থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। এদিকে ওদিকে নানা রকম পান মশলা, হজমি, জোয়ান আর শ্যাম্পুর প্যাকেটের মালা ঝুলছে। দোকানের ঠিক গায়ে মাটির উপর ক্রেট ভর্তি করে রাখা আছে বোতলের জল আর কোল্ড ড্রিঙ্কস। দেয়ালের তাকে সিগারেট আর লজেন্স বিস্কিটের প্যাকেট। সামনের দিকে পানের সরঞ্জাম, লাল কাপড়ে ঢাকা পান পাতার বান্ডিল, পেতলের তৈরি চুন খয়েলের ঘটি আর খান দশেক ছোট ছোট কৌটো, যার কোনোটার মধ্যে সুপুরি, কোনোটার মধ্যে মৌরি। এইসব সবকিছু সাজিয়ে রাখার পরে এই ধরনের দোকানগুলোতে দোকানদারের জন্যে খুব বেশি জায়গা পড়ে থাকে না। এখানেও ছিল না। চৌবে সাহেব এবার দোকানদারের দিকে তাকালেন। বুড়ো লোকটা গুমটির ভেতরে পা মুড়ে বসেছিল, রোগা, লম্বা, বয়স মনে হলো 70-এর কাছাকাছি। মাথা ভর্তি ধবধবে সাদা চুল, মুখ ভর্তি কয়েক কোটি খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, তার একটাও কাঁচা নয়। খাড়া নাক আর তোবড়ানো লম্বাটে মুখ দেখে বোঝা যাচ্ছিল লোকটা পাহাড়ি নয়। লোকটার হাত দুটো কোলের উপর ভাঁজ করে রাখা, মাথাটা দোকানের পেছনের দেওয়ালে হেলানো, চোখ দুটো আধ খোলা, যেন আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে কি চিন্তা করছে। সামনে দাঁড়িয়ে কোনো খরিদ্দার বলতেই পারত, আকাশ থেকে চোখটা নামান দাদু, একটু এদিকে তাকান, একটু পান দিন ক্ষয়ে ছাড়া, শুধু এলাচ, মৌরি আর চমনবাহার। উমাশঙ্কর চৌবে আপন মনে ঘাড় নাড়লেন। বলে লাভ হতো না। লোকটার পাঁজরের বাদিক থেকে একটা স্প্রিং নাইফের বাটটুকু বেরিয়ে আছে। ফলাটা পুরোটাই শরীরের ভেতরে। রক্তে ভেসে গেছে দোকানের কাঠের পাটাতন। চৌবে সাহেব ওখানে পৌঁছনোর আধ ঘন্টার মধ্যে ফরেন্সিক আর ফটোগ্রাফারের কাজ শেষ হলো। খুন হওয়া লোকটার বডি পুলিশের কালো ভ্যানে ওঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। সেকেন্ড অফিসার রতন পাল বডি নিয়ে যাবে হাসিমারা হসপিটালে। জয়গার সবচেয়ে কাছের বড় হসপিটাল ওটাই। বিনায়ক বলল, এখানকার কাজ আপাতত শেষ, চলুন স্যার, থানায় বসে ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে একটু ডিসকাস করে নিই। থানায় ওসির ঘরে বিনায়ক আর চৌবে সাহেব মুখোমুখি বসলেন। কথা শুরু করার আগে বিনায়ক আরদালিকে বলে দিলেন, এই শোনো, এখন যেন ঘরে কেউ না ঢোকে, ওকে? তারপর বিনায়ক চৌবে সাহেবের দিকে ঘুরে বসল, বলল, দেখুন, ওই দোকানটা আমাদের থানার লোকজনের উপরে নির্ভর করেই চলতো। আমার আন্ডারে যে 22 জন স্টাফ আছে, তারা ওখান থেকে পান সিগারেট কিনত। তাছাড়া ভিজিটররাও টুকটাক জিনিসপত্র কিনত। এরকম একটের রাস্তায় আর কে আসবে বলুন? আজ 4:45 নাগাদ আমার সেকেন্ড অফিসার, আপনি চেনেন ওকে, রতন পাল, সে নিজেই মোবাইলে রিচার্জ কার্ড কিনবার জন্যে ওই দোকানে গিয়েছিল। তখনও কালাম ভাই বেঁচে। রতনের সঙ্গে ওর গল্প টল্পও হয়েছিল। কালাম ভাই বুঝি লোকটার নাম? হ্যাঁ স্যার, পুরো নাম শাহজাদ কালাম। আমরা সবাই ওকে কালাম ভাই বলেই ডাকতাম। তারপর ঠিক 5টার সময় বাইরের বারান্দায় প্রবল হইচই। আমি তখন এই ঘরেই বসে আছি। 3টে ভুটিয়া বউ রাস্তা দিয়ে যাবার সময় কালাম ভাইয়ের দোকানে খৈনি কিনতে দাঁড়িয়েছিল। তারা ওকে ওই অবস্থায় দেখে চিৎকার করতে করতে থানায় ঢুকে পড়েছিল। খারাপ ওয়েদারের জন্যে আজ বিকেল থেকেই রাস্তায় লোক চলাচল ছিল কম। সেই সুযোগে খুনি এসে কাজ সেরে চলে গেছে। খুব একটা কঠিন কাজ তো নয়, ছোট্ট গুমটি। কেউ যদি চায় একটু হাত বাড়ালেই দোকানদারকে হাতের নাগালে পেয়ে যাবে। কথাটা শুনে চৌবে সাহেব বিরস মুখে বললেন, তার পক্ষে সহজ কাজ। যে জানে ঠিক কোনখান দিয়ে ছুরি ঢুকালে অ্যাওরটা ছেদা হয়ে যায়, ভিকটিম টু শব্দ করার সুযোগ পায় না। এই মার্ডারার জানতো। হ্যাঁ স্যার, জানতো।
বিনায়ক সঙ্গে সঙ্গেই চৌবে সাহেবের কথায় সায় দিল। খুনটা করেছে তপা, এখানকার নামকরা সুপারি কিলার। ওই 3 জন ভুটিয়া বউ তপা বর্মনকে দোকানের পেছনের জঙ্গলের রাস্তা ধরে পালাতে দেখেছে। ধরেছ তপাকে? না স্যার, তপা এখানেই একটা সস্তার হোটেলে গা ঢাকা দিয়ে বসে আছে। তককে তককে আছে কখন ভুটান বর্ডারের চেকিং তুলে নি, তখনই ওদিকে পালাবে। তবে ও জানে না আমার 2 জন লোক সারাক্ষণ ওকে শ্যাডো করছে, পালাতে ওকে দেব না। তাহলে সমস্যাটা কি? আমাকে ডাকলে কেন? না না, দাঁড়াও, বুঝতে পারছি ব্যাপারটা অত সহজ নয়। খুনের মোটিভ কি? চৌবে সাহেব তীব্র দৃষ্টিতে বিনায়কের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে চললেন। শাহজাদ কালাম একজন সামান্য পানওয়ালা, সে কেন খুন হলো বিনায়ক? তাছাড়া তুমি বা এত অস্থির হয়ে পড়েছ কেন? ফোনে বলেছিলে ইম্পর্টেন্ট পারসন। কালাম ভাইয়ের কি আর কোনো পরিচয় ছিল? মাথা নিচু করে টেবিলের উপরে রাখা পেপারওয়েটটাকে 2 আঙ্গুলের মোচড়ে ঘোরাতে ঘোরাতে বিনায়ক উত্তর দিল, কালাম ভাই ছিল আমার ইনফরমার। চৌবে সাহেবকে আর কিছু জিজ্ঞাসা করতে হলো না। বিনায়ক বলে চলল, বছর 2 আগে আমি তখন সবে জয়গা থানার চার্জ নিয়েছি। জয়গার বাজারে ভুটানি টাকার সোর্স খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কালাম ভাইকে। ও তখন হাওয়ালার কাজ করত। ভুটানের ক্রিমিনালরা একটা তাসকে ছিঁড়ে 2 ভাগ করে 1 ভাগ ওর কাছে পাঠিয়ে দিত, সঙ্গে মেসেজ, এই ছেঁড়া তাস নিয়ে যে তোমার কাছে যাচ্ছে তাকে এত টাকা ইন্ডিয়ান কারেন্সিতে দিয়ে দাও। পরে কোনো এক সময়ে পুনশলিংয়ে গিয়ে সেই তাসের ছেঁড়া টুকরোটা বাকি অর্ধেকের সঙ্গে মিলিয়ে নিয়ে সমান অঙ্কের ভুটানি টাকা নিয়ে আসতো কালাম ভাই। সেই টাকা ছড়িয়ে দিত এখানকার বাজারে। কালাম ভাইকে দিয়ে সারা জীবন জেলের ঘানি ঘোরাতে পারতাম, ঘোরালাম না। আমার ওপরওয়ালাদের সঙ্গে কথা বলে ওকে ইনফরমার বানিয়ে ফেললাম। কালাম ভাই কৃতজ্ঞতায় আমার কেনা গোলাম হয়ে গেল। শুধু কৃতজ্ঞতায় নয় অবশ্য, আপনি তো জানেন আমরা ইনফরমারদের 2 হাত খুলে ইনসেন্টিভ দিই। আমি ওকে বুদ্ধি দিলাম থানার সামনে একটা পানের দোকান খোলো, খরচা পাতিও আমিই দিয়েছিলাম। ওর ক্রিমিনাল সঙ্গী সাথীরা ওকে বাহবা দিল। ভালো বুদ্ধি বার করেছো তো কালাম ভাই, থানার লোকদের সঙ্গে জান পেহচান হয়ে যাবে, সারাক্ষণ নজর রাখতে পারবে কে যাচ্ছে কে আসছে, আমাদের ইনফরমেশন দেবে। সেরকম নিরীহ কিছু ইনফরমেশন আমি কালাম ভাইয়ের হাত দিয়ে ওদের কাছে পৌঁছে দিতাম। আজ অমুক জায়গায় পুলিশ মদের ভাটি ভাঙবে, কাল ওখানে বোস সাহেবরা চোরাবাজারে রেইড করবে, এই সব আর কি। লোক দেখানোর জন্য একবার করে দলবল নিয়ে ঘুরেও আসতাম। দেখতাম কালামের ইনফরমেশনের জোরে আমরা পৌঁছানোর আগেই সব হাওয়া, কিন্তু ওসব চুনোপুটি আমার টার্গেটে থাকতো না। আমি ধরতাম রাঘব বোয়াল, আর সেসব বড় মাছেদের সন্ধান পেতাম কালাম ভাইয়ের কাছ থেকে। ন্যাচারালি ব্যাপারটা আমি ছাড়া আর কেউ জানতো না, আমার কলিগেরাও না। জয়গার মাফিয়াদের হাত যে কত লম্বা সে তো আপনি ভালোই জানেন। আমাদের হাতে তো কালাম ভাইয়ের মতো 1-2 জন ইনফরমার, আর বিজয় পাটোয়া কিংবা রকি ওয়াংদির মতো মাফিয়াদের ইনফরমার তো পুরো বাজারটাই। মাঝে মাঝে থানার বারান্দায় শুয়ে থাকা কুকুরটাকেও অবধি সন্দেহ হয়, বেটা আমাদের কথাবার্তা রকি কিংবা বিজয়ের কানে তুলে দিয়ে আসছে না তো। হ্যাঁ, ইন্টারেস্টিং মন্তব্য করলেন চৌবে সাহেব। কিন্তু থানার সামনে কালামকে তুলে এনে তোমার কি সুবিধা হলো? সুবিধে হলো কালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখার। চৌবে সাহেব বললেন, এই সেলফোনের যুগে যোগাযোগ রাখার জন্য এত ভাবতে হলো? হলো স্যার। কালামের বয়স 70, প্রথম সেলফোন হাতে পেয়েছে 65 বছর বয়সে। মেসেজ টাইপ করতে পারতো না, কোনো রকমে কল করতে আর কল রিসিভ করতে পারতো। তাছাড়া ও যেখানে থাকতো সেই থাপাবস্তি হচ্ছে ক্রিমিনালদের ঘাঁটি। সেই জন্যেই আমি একদমই চাইতাম না যে ওর কল রেজিস্টারে আমার নম্বর থাকে। কখন কার হাতে ওর মোবাইল পড়ে যায় তা কি বলা যায়? বুঝলাম। কালাম কল রেকর্ড ডিলিট করতে পারতো না, তাই তো?
ঠিক ধরেছেন স্যার, তার চেয়ে এই ব্যবস্থাই ছিল ভালো। আমি রাতের দিকে একবার সিগারেট কেনার নাম করে ওর দোকানে যেতাম। খবরের মাপ ছোট হলে ও আমাকে মুখেই সেটা বলে দিত, আর বড় হলে চিরকুটে লিখে দিত। তবে প্রতিদিনই তো আর খবর থাকতো না, এই মাসে 1-2 বার। চৌবে সাহেব একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, আশা করি কালামকে ইনফরমার হিসেবে পাওয়ার পর লাগাতার রেড করে গেছো, কোটি কোটি টাকার স্মাগলড গুডস ধরেছ। একটু গর্বের হাসি ফুটে উঠল বিনায়কের ঠোঁটে। বলল, হ্যাঁ স্যার, এসপি সাহেব নিজে আমাকে কংগ্রাচুলেট করেছেন। তা করুন, কিন্তু রকি কিংবা বিজয়রা তো ঘাসে মুখ দিয়ে চলে না। তারা বুঝতে পেরে গেছে ওদের দলের মধ্যেই কেউ গাদ্দারি করছে। তারপর প্রশ্নটা সেখানেই, কালাম ভাইও যে সেই গাদ্দার সেটা ওরা বুঝলো কেমন করে? বিনায়কের উত্তরের জন্যে কিছুক্ষণ অপেক্ষা করে চৌবে সাহেব আবার প্রশ্ন করলেন, কালাম ভাই কিভাবে তোমাকে ইনফরমেশন দিত? কোনো প্যাডের কাগজে, চিরকুটে? ছোট কাগজের স্লিপেই লিখে দিত, তবে স্লিপটা ডাইরেক্ট আমার হাতে দিত না, সেটাকে আগে থাকতেই সিগারেটের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখত। আমি দোকানের সামনে গিয়ে দাঁড়ালে আমার হাতে সিগারেটের প্যাকেটটা তুলে দিত। আমি ওকে সিগারেটের দাম মিটিয়ে দিয়ে ফিরে আসতাম। কারোর কিছু বোঝার কথা নয়। চৌবে সাহেব বললেন, ঠিক, যদি না কালাম নিজেই কোনো ভুল স্টেপ নিয়ে থাকে। হয়তো খবর জোগাড় করতে গিয়ে একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলেছিল, কিংবা রকি বিজয়রা হিসেব করে দেখেছিল যারাই কালামের কাছে নোট ভাঙাতে আসে তারাই ধরা পড়ছে। এরকম হয়। ইনফরমারকে খুব বেশি দিন গোপন রাখা যায় না। দুহাতের পাতায় মুখ ঢেকে ভেঙে পড়া মানুষের গলায় বিনায়ক বলল, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে স্যার। আমার জন্যে কাজ করতে গিয়ে বুড়ো মানুষটা খুন হলো। চৌবে সাহেব কোনো সমবেদনা টমবেদনা জানাবার ধার দিয়েই গেলেন না, বরং হঠাৎ একটা উদ্ভট প্রশ্ন করলেন। বিনায়ককে জিজ্ঞেস করলেন, তুমি ওর দোকান থেকে কোন ব্র্যান্ডের সিগারেট কিনতে বিনায়ক? গোল্ড ফ্লেক? বিনায়ক হতভম্ব মুখে চৌবে সাহেবের দিকে তাকিয়ে রইল। চৌবে সাহেবের সামনে আজ অবধি সে কোনোদিন স্মোক করেনি, আর এই ঘরের মধ্যে গোল্ড ফ্লেকের পোড়া টুকরো দেখতে পাওয়ারও প্রশ্ন নেই, কারণ বিনায়ক ঘরের মধ্যে সিগারেট খায় না। তাই সে কিছুতেই বুঝতে পারছিল না চৌবে সাহেব ব্র্যান্ডের নামটা ঠিকঠাক বললেন কেমন করে। শেষকালে সে আমতা আমতা করে জিজ্ঞেস করল, কেমন করে বুঝলেন স্যার? কালামের দোকানের তাকে সিগারেটের সবকটা ব্র্যান্ডই 1-2 প্যাকেট রাখা ছিল। ছিল না শুধু সবচেয়ে চালু ব্র্যান্ড গোল্ড ফ্লেক। তখনই ব্যাপারটা চোখে লেগেছিল। এখন বুঝতে পারছি, বিশল্যকরণীর খোঁজে ওই মার্ডারাররা গন্ধমাদন নিয়ে গেছে। এতক্ষণে হয়তো ও হোটেলের ঘরে বসে একটা একটা করে প্যাকেট খুলে দেখেছে কোনটার মধ্যে কালাম ভাইয়ের লেখা চিরকুট রয়েছে। একজন আর্দালি দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকে ওদের সামনে সুগন্ধি চায়ের কাপ নামিয়ে রেখে আবার দরজার পাল্লা টেনে দিয়ে বেরিয়ে গেল। চৌবে সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন, ওই সুপারি কেলারটা কি জানো নাম? তপা নাকি? ওকে ছেড়ে রেখেছো কেন? ওরা যাতে অ্যালার্ম না হয়ে যায়। ইয়েস স্যার, কদিন আগেই কালাম ভাই আমাকে বলেছিল কলকাতা পোর্ট থেকে কোকেনের একটা কনসাইনমেন্ট আসছে। কনসাইনমেন্টটা জয়গা থেকে ভুটানে ঢুকে যাবে। ও বলেছিল তককে তককে আছে, ক্যারিয়ারের খবর পেলেই আমাকে দিয়ে দেবে। আমার ধারণা কালাম ভাই খুন হওয়ার একটু আগেই খবরটা পেয়েছিল, আর কালাম ভাই যে খবরটা পেয়েছে সেই খবরটা পেয়ে গিয়েছিল রকি কিংবা বিজয়। সেজন্যেই ওকে ওরা চট করে সরিয়ে দিল। তবে এখনো আমি আশা ছাড়িনি স্যার। রকি কিংবা বিজয় জানে কালাম ভাই খতম হয়ে গেছে। তপা বর্মনও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। নাও দে উইল প্রসিড উইথ দেয়ার অরিজিনাল প্ল্যান। আমার প্রথম কাজ ওই কোকেনের কনসাইনমেন্টটা ধরা। তা না হলে কালাম ভাইয়ের আত্মা শান্তি পাবে না।
ওটা হাতে পেয়ে গেলেই আমি তপাকে অ্যারেস্ট করব। কিন্তু ধরবে কেমন করে বিনায়ক? কালাম ভাই তো তোমাকে খবর দেওয়ার আগেই বেহেশতে চলে গেল। বিনায়ক চেয়ার ছেড়ে উঠে ঘরের কোণে স্টিল আলমিরাটার মধ্যে থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বার করে নিয়ে এলো। তারপর ভেতরের জিনিসগুলো উপর করে ঢেলে দিল টেবিলের উপর। চৌবে সাহেবের অভিজ্ঞ চোখ চিনতে ভুল করল না। এগুলো মৃত কালাম ভাইয়ের জামা প্যান্টের পকেট থেকে পাওয়া টুকিটাকি, সবই মামুলি জিনিস, চিরুনি, কলম, চাবি, দেশলাই। সেগুলোর মধ্যে থেকে বিনায়ক একটা কাগজের টুকরো বেছে নিল। তারপর সেটা চৌবে সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বেহেস্তে যাওয়ার আগে কালাম ভাই আমাকে শেষ খবর দিয়ে গেছে। এই কাগজটা পাবার পর থেকেই আমার মনে হচ্ছে কালাম ভাই বুঝতে পেরেছিল ও মাফিয়াদের টার্গেট হয়ে গেছে। বুঝতে পেরেছিল কোথাও ও একটা মারাত্মক ভুল করে ফেলে ধরা পড়ে গেছে। ও জানতো ওর হাতে আর বেশি সময় নেই, না হলে বিকাল 5টার সময় বসে আমাকে দেওয়ার জন্য চিরকুট তৈরি করবে কেন? আমার সঙ্গে ওর দেখা করার সময় তো রাত 9টা কিংবা 10টা। বিনায়কের স্বগতোক্তি শুনতে শুনতেই চৌবে সাহেব হাত বাড়িয়ে চিরকুটটা নিলেন। একটা ছোট রুলটানা প্যাডের পাতা। এরকম প্যাডে দোকানদারেরা জমা খরচের হিসেব লেখে। কাগজটা সমানভাবে টেবিলের উপর পেতে চৌবে সাহেব সেটা মন দিয়ে দেখলেন। তারপর অবাক গলায় বিনায়ককে প্রশ্ন করলেন, এটা একটা ইনফরমেশন? বিনায়ক বলল, হ্যাঁ স্যার, কোনো ভুল নেই। এইরকম কাগজেই কালাম ভাই আমাকে বরাবর খবর লিখে দিত। এই রুলটানা পাতা, এই হাতের লেখা, সবই আমার চেনা। আজকেও যখন লেখছিল তখনই নিশ্চয়ই দোকানের পিছনের জঙ্গলে ছাওয়া ঢালবে তপা হঠাৎ দোকানের সামনে চলে এসেছিল। কালাম ভাই বুঝেছিল কোনো গন্ডগোল হবে। ও চট করে প্যাড থেকে পাতাটা ছিঁড়ে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু এর মানে কি? বিনায়ক বলল, আমি জানি না স্যার। জানবো বলেই আপনাকে এত কষ্ট দিলাম। আমার বিশ্বাস আপনি এর মানে বার করতে পারবেন। চৌবে সাহেব কোনো উত্তর না দিয়ে আবার সামনের টেবিলে রাখা কাগজটার দিকে তাকালেন। লাইন ভর্তি করে ইংরেজি বড় হাতের অক্ষরে 2 লাইন লেখা। হাতের লেখা নিচু ক্লাসের ছাত্রের মতন বড় বড় আঁকাবাঁকা, তবে পড়তে অসুবিধে হয় না। কাগজটায় লেখা আছে, মা শঙ্করী, আই অ্যাম হাসিম। থানার বারান্দায় টাঙিয়ে রাখা পুরনো আলমারির পেন্ডুলাম ঘড়িটায় টংটং করে 11 বার ঘন্টা বেজে উঠল। বিনায়ক ইতিমধ্যে অনেকবার চৌবে সাহেবকে অনুরোধ করেছে খেয়ে নিতে। উনি কর্ণপাত করেননি। শেষ অবধি রুটি মাংসের থালাটা অফিসের ফাইল কাভার দিয়ে ঢাকা দিয়ে সরিয়ে রেখেছে বিনায়ক। কপালের দুদিকের রগ দুটো বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে চৌবে সাহেব গত 15 মিনিট ধরে একভাবে ঝুঁকে রয়েছেন কালাম ভাইয়ের আখেরি খবরের দিকে। মা শঙ্করী? মা শঙ্করী কে? হ্যাভ ইউ এনি আইডিয়া? এই প্রশ্নটা এই নিয়ে 5 বার উনি করলেন বিনায়ককে। বিনায়ক 5ম বার একই উত্তর দিল, নো স্যার। আই অ্যাম হাসিম। কেন কেন মা শঙ্করীকে এইভাবে রং ইনফরমেশন দিচ্ছে কালাম ভাই? হি ইজ নট হাসিম আফটার অল, হি ইজ কালাম, শাহজাদ কালাম টু বি প্রিসাইজ। এই দ্বিতীয় প্রশ্নটাও এই নিয়ে 5 বার করা হলো এবং বিনায়ক এটার উত্তরেও সেই একই কথা বলল, যা সে আগেও 5 বার বলেছে। স্যার, এটা মা শঙ্করীকে লেখা নয়, এটা আমাকে লেখা, বিনায়ক বোসকে। ও কি তোমাকে বরাবর ইংরেজিতেই মেসেজ দিত? হ্যাঁ স্যার, তার কারণ আমি হিন্দি পড়তে পারি না।
বিশেষ করে কালাম ভাইয়ের জড়ানো মোড়ানো হিন্দি হাতের লেখা আমি কিছুই বুঝতাম না। তার চেয়ে এই গোটা গোটা ইংরেজি অক্ষর বেটার ছিল। হঠাৎ চৌবে সাহেব গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসলেন। বারান্দার বেসিনে গিয়ে হাত ধুতে ধুতে ওখান থেকেই গলা তুলে বিনায়ককে বললেন, শরীরকে কষ্ট দিয়ে সিদ্ধি লাভ করা যায় না, বুঝলে বিনায়ক? বুদ্ধদেব বলেছেন। তারপর ঘরে ফিরে এসে গোগ্রাসে রুটিগুলোকে পেটে পুরে একটা তৃপ্তির ঢেকুর তুলে হাতটা ধুয়ে নতুন করে কাগজটা নিয়ে বসলেন। বললেন, মা শঙ্করী। মা শঙ্করীকে চিঠিটা লেখা হচ্ছে না, কারণ এরকম আদ্যিকালের নাম নিয়ে আজকাল কোনো মহিলা ঘুরে বেড়ান না। তাহলে মা শঙ্করী একটা ইনফরমেশন যেটা তোমাকে দেওয়া হচ্ছে। মা শঙ্করী বললে কিসের কথা মনে পড়ে বলো তো? কোনো মন্দির? এদিকে অমন কোনো মন্দির আছে বলে তো জানি না। কোনো দোকানের নাম? লটারির দোকান? মুদিখানা? কি যেন একটা মাথার মধ্যে আসছি করেও, ইয়েস, বিনায়ক, বাস টার্মিনাস। বাস টার্মিনাস? বিনায়ক খাবি খেল। বাস টার্মিনাসে কি? আরে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বাস টার্মিনাসে সারি দিয়ে ওরা দাঁড়িয়ে থাকে যে, তোমার মনে পড়ছে না? বাবা তারকনাথ, মা আনন্দময়ী, মা ঘাগরবুড়ি। আমি দেখেছি, আজকেও একটু আগে দেখেছি বাবা মহাকাল। দূরপাল্লার বাসগুলোর এরকম নাম হয়। ওই নামেই ডেইলি প্যাসেঞ্জাররা বাসগুলোকে চেনে। ধরো বিনায়ক, ধরো মা শঙ্করী একটা বাসেরই নাম, যে বাসে করে তোমার স্মাগলার এদিকে আসছে। তাহলে এরপরে কালাম ভাই তোমাকে কি জানাবে? সেই স্মাগলার কোথায়, কবে, কখন সেই বাস থেকে নামবে, তাই না? তুমি তো 365 দিন এই চত্বরের সবগুলো বাস টার্মিনাসকে আগলে বসে থাকতে পারো না, পারো কি? বিনায়ক আগ্রহ নিয়ে কাগজটার উপর ঝুঁকে পড়ল। যদিও পরের লাইনটাও ওর মুখস্থ হয়ে গেছে, আই অ্যাম হাসিম। চৌবে সাহেব নিজের মনেই বলে চলেছিলেন, সময় আর স্থান, স্পেস অ্যান্ড টাইম। বাস কখন আসবে, কোথায় আসবে, মাই গুডনেস! হঠাৎ চিৎকারে চমকে উঠল বিনায়ক। চৌবে সাহেব বিনায়কের কবজিটা খামচে ধরে বললেন, বিনায়ক, আমি কি স্টুপিড! আই অ্যাম নয়, এটা 1 AM। কালাম ভাই সময় জানিয়েছেন রাত 1টা। বিনায়ক চোখ রগড়ে লেখাটা দেখল। সত্যিই তো, পুরো লেখাটার মধ্যে আরো 2বার আই অক্ষরটা আছে। তার থেকে আই অ্যামের আইটা একটু অন্যরকম। এর উপরে নিচে কোনো হরাইজন্টাল লাইন নেই, একেবারে চাছা পোছা একটা সরল রেখা। আই নয়, 1 AM। বিনায়ক মরা মানুষের উপরেও রাগ দেখিয়ে ফেলল। ওহ, এইটা একটা লেখার ধরন! এ আর এম এর মাঝখানে ফুটকি দেয়নি কেন? মন খারাপের হাসি হেসে চৌবে সাহেব বললেন, মাথার উপর বিপদ, বুকের মধ্যে ভয় নিয়ে কখনো লিখবার চেষ্টা করেছ বিনায়ক? করলে দেখতে তুমিও আয়ের ডট আর টি এর মাথা কাটার কথা ভুলে যাচ্ছ। সরি। কথা না বাড়িয়ে যেভাবে দাবা খেলবার সময় খেলুড়েরা বোর্ডের দিকে তাকিয়ে থাকে, সেইভাবে চৌবে সাহেব কাগজটার দিকে ঝুঁকে পড়লেন। বললেন, মা শঙ্করী আসছে রাত 1টায়, কিন্তু কিন্তু কোথায়? হাসিম আবার কোন জায়গা? 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 3 মিনিটের মাথায় চৌবে সাহেব হঠাৎ চেয়ারের পিঠে গা ইলিয়ে দিয়ে বিনায়কের দিকে চেয়ে একগাল হাসলেন। হাসতে হাসতেই বললেন, চেকমেট। মানে প্রবলেম সলভড। আরে ধুর, এটা হাসিম হবে কেন? হাসিমারা। কালাম ভাই হাসিমের পরে আর 3টে অক্ষর বসানোর সময় পাননি, এ আর এ।
তার আগেই সুপারি কিলারটা ওখানে পৌঁছে গিয়েছিল, আর কালাম ভাইও কাগজটা ছিঁড়ে পকেটে পুরে ফেলেছিল। বুঝলে বিনায়ক, মা শঙ্করী বাসে চেপে রাত 1টায় হাসিমারাতে এসে নামছে তোমার শিকার। নাইট সার্ভিসের বাসগুলো তো কোনোদিনই জয়গায় ঢোকে না, হাসিমারা হয়েই বেরিয়ে যায়, তাই না? তাহলে বেরিয়ে পড়ো, আর দেরি করো না। না না, আমাকে যেতে বলো না। ভুলে যাচ্ছ কেন? আমি তো আর পুলিশ নই, একজন সিভিলিয়ান মাত্র। সঙ্গে সঙ্গে কয়েকজন কনস্টেবল নিয়ে বেরিয়ে পড়ল বিনায়ক। উদ্দেশ্য হাসিমারা বাস স্টপ। সেখানে আরেক বাসের হেল্পারকে জিজ্ঞেস করতেই জানা গেল, মা শঙ্করী হারান্দা বাস স্যার। হারান্দা? হ্যাঁ স্যার, এই রেগুলার এই রুটে চলে। আজকে ফেরত আসার কথা, কিন্তু আপনি এখন গেলে পেয়ে যাবেন স্যার। কোথায় পেয়ে যাব? কেন, এই শিলিগুড়ি বাস টার্মিনাস স্যার। এই বাসটা ভোরবেলায় ওখান থেকে ছেড়ে যায় তো। হাসিমারা থেকে শিলিগুড়ি 137 কিলোমিটারের রাস্তা, 3 ঘন্টা সফর। আবার ছুটল গাড়ি। পথে যেতে যেতেই স্থানীয় থানাতে জানিয়ে দেওয়া হলো খবর। টার্মিনাসে পৌঁছে বাস খুঁজে বার করতে বিনায়ককে বেশি বেগ পেতে হলো না। ক্যাটকেটে নীল রঙের বাসের উপর টকটকে লাল অক্ষরে লেখা আছে মা শঙ্করী। বাসের ড্রাইভার এবং হেল্পার দুজনকেই পাওয়া গেল কাছেই। প্যাসেঞ্জারের নাম তো আমাদের কাছেই থাকে, মিলিয়ে নিতে হয়তো ওঠার সময়। আজকাল ইন্টারনেটে বুকিং হয় না তোমাদের? এখন তো সব বুকিং অ্যাপেই হচ্ছে স্যার, ক্যাশে বুকিং খুব কমই হয়। আমি যাকে খুঁজছি সে ক্যাশেই বুকিং করিয়েছে। এটা আমরা দেখে বলে দিতে পারবো স্যার। খবর পাওয়া গেল সেই রাতে বাসে ক্যাশে বুকিং একজন মাত্র করিয়েছিলেন এবং হেল্পারের তাকে স্পষ্ট মনে আছে। তার কাছ থেকে চেহারার বর্ণনা নিয়ে দিয়ে দেওয়া হলো পুলিশের নানান সোর্সে। সুখবরটা পাওয়া গেল পরদিনই। হ্যালো স্যার, ও ধরা পড়েছে, একেবারে বামাল সমেত গ্রেফতার। কোথায় পেলে? আপনি যা ভেবেছিলেন তাই স্যার। ও মাল নিয়ে জয়গা হয়ে ভুটান যাবার তালেই ছিল। আমাদের সোর্সের খবর একদম পাক্কা ছিল, একেবারে জয়গার বাস থেকেই ধরেছি। তো আগের সোর্স তো চিরকুটে লিখে খবর পাঠাতো, এ কি করে? পায়রার পায়ে বেঁধে পাঠায়। কি যে বলেন না স্যার আপনি।